আওয়ামী লীগের মধ্যেই, শেখ হাসিনা সরকারের মধ্যেই, সর্ষের মধ্যেই লুকিয়েছিল ভূত। কোথাও গিয়ে সরকারের ভেতর থেকে সমর্থন না থাকলে, তথ্য আদান প্রদান না হলে, হঠাৎ একটি ছাত্র আন্দোলন এতটাই ক্ষমতাসীন হয়ে যাবে যে তাদের ক্ষমতার ফলে, সেই ছাত্র আন্দোলনের ফলে একটি নির্বাচিত সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল কয়েক দিনের মধ্যে। ছাত্রদের যে আন্দোলন এবং ঢাকা যাওয়ার যে কল তারা দিয়েছিলেন, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মার্চ করে যাওয়ার যে কল দিয়েছিলেন, সেই কল আসা মাত্রই এইভাবে সরকার তাসের ঘরের মতো পড়ে গেল এবং যারা সিকিউরিটি এজেন্সি তারা ঘুণাক্ষরেও টের পেলেন না। এটা কি হওয়া সম্ভব? সত্যি কি এমন ঘটেছিল, নাকি এর পেছনে ছিল একটা মেটিকুলাস প্ল্যান, একটা মাস্টার প্ল্যান, যে মাস্টার প্ল্যানে অনেকগুলি এজেন্সি সামিল ছিল এবং ভেতর থেকে তথ্য সরবরাহ করে কোথাও গিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছে শেখ হাসিনার আশেপাশে, ডান দিকে বাঁ দিকে যেসব নেতৃত্ব রয়েছেন তার সরকারের মধ্যে, তারাই এই কাজটি সংগঠিত করেছেন। আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে রয়েছেন এই অনুষ্ঠানে অয়নজিৎ সেন, যিনি নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে থাকছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সম্পর্ক বিশেষজ্ঞ। এবং তার সঙ্গে সঙ্গে অয়নজিৎ বাবুর আরেকটা পরিচয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। তিনি হলেন চিফ অ্যাডভাইজার রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার গ্রুপ, নয়াদিল্লির বুকে, যাদের নয়াদিল্লি এবং কলকাতা এই দুই শহরেই কিন্তু কার্যকলাপ রয়েছে। এবং অয়নজিৎ সেন এমন একজন মানুষ যে অনেক দিন ধরে খুব ক্লোজলি বাংলাদেশকে অবজার্ভ করছেন, বাংলাদেশের রাজনীতিকে অবজার্ভ করছেন। আমি তার কাছে যাব। অয়নজিৎ দা, কিছুক্ষণের মধ্যেই যে তথ্য আমরা এই মুহূর্তে তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে, যে চাঞ্চল্যকর তথ্য, যে শুধুমাত্র যারা শেখ হাসিনার বিরোধী বলে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে, তাদের ওপর তো সন্দেহ ছিল, সন্দেহের রেডার বা সার্ভেলেন্স তাদের ওপর হওয়াটা খুব স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু তার নিজের সরকার, তার নিজের মন্ত্রিসভার এমন কিছু মন্ত্রী, তাদের উপরও সার্ভেলেন্স চলছিল এবং সেটা থেকে যে তথ্য উঠে এসেছে যে তারাও কোথাও গিয়ে শেখ হাসিনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন, সেই তথ্য আমরা তুলে ধরবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে তথ্য আমরা এই মুহূর্তে সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং যে তথ্য এই মুহূর্তে ভারতীয় যে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের কাছেও এসে পৌঁছেছে। এই তথ্যের সূত্রটা কি, সূত্রপাতটা কি, এই তথ্য কিন্তু সংগ্রহ করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি, ইন্টেলিজেন্স এজেন্সিগুলি, এবং তারা সেই তথ্যটিকে সংগ্রহ করে সেই তথ্যটিকে প্রসেস করেছে এবং এই মুহূর্তে এই একই তথ্য এসে পৌঁছেছে সূত্র মারফত ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে। আপনারা জানেন, নয়াদিল্লির বুকে একটি সেফ হাউসে ভারত সরকারের আতিথেয়তায় এবং তত্ত্বাবধানে সেফলি এবং সিকিউরলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই মুহূর্তে রয়েছেন এবং বাংলাদেশে রয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনূস, যিনি শেখ হাসিনার রাজনৈতিক ডিট্রাক্টর বলে পরিচিত। শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয়। ইনফ্যাক্ট অনেকে বলেন, এবং বাংলাদেশের রাজনীতিতে যেটা প্রচলিত রয়েছে, যে মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক অ্যাম্বিশন ছিল তিনি শেখ হাসিনার কম্প্যাট্রিয়েট হতে পারতেন, চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম ছিলেন তিনি, তার পপুলারিটি, তার কাজ গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে, এবং তার ফলেই বারবার মোহাম্মদ ইউনূসকে কিন্তু টার্গেট করা হয়েছিল শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন বলে বাংলাদেশের রাজনীতিতে এতদিনের আলোচনা। মোহাম্মদ ইউনূসকে জেলেও যেতে হয়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এবং মনে করে দেখুন, যখন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অগাস্ট মাস, একবার মনে করে দেখুন, শেখ হাসিনা তড়িঘড়ি বাংলাদেশ আর্মির চপারে তিনি ঢাকা ছাড়লেন এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষে এসে পৌঁছলেন এবং হিন্ডন এয়ারবেসে একটি আর্মির ফ্লাইটে বাংলাদেশ থেকে তিনি ভারতে পাড়ি দেন। সেই সময় মোহাম্মদ ইউনূস কোথায় ছিলেন? সেই সময় মোহাম্মদ ইউনূস ছিলেন প্যারিসে।
তিনি প্যারিস অলিম্পিক্সের আনন্দ নিচ্ছিলেন। সেই সময় তাকে প্যারিসে ডাকা হয়েছিল, তার কিছু অফিসিয়াল কর্মকাণ্ডও ছিল। কিন্তু যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন ঘটলো, সেই ছাত্ররা যারা এখন তার সরকারের অংশীদারও বটে, সেই ছাত্ররা হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের নাম প্রপোজ করলেন এবং বললেন যে মোহাম্মদ ইউনূসকেই তারা কিন্তু চান তাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাথার ওপরে। এবং মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি চলে আসলেন বাংলাদেশে। এমন তো পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করেছেন যে পুরো বিষয়টা কি কাকতালীয়, নাকি এর পেছনেও একটা গভীর ষড়যন্ত্র এবং প্ল্যান ছিল। আমরা জানি না, কিন্তু যেটুকু জানতে পারছি এই গোয়েন্দা তথ্যের মাধ্যমে, যে শুধুমাত্র ঘরের বাইরে নয়, ঘরের অন্দরে সর্ষের মধ্যে ভূত ছিল। শেখ হাসিনা নিজের সরকারের কিছু মন্ত্রী, সাবেক মন্ত্রী এবং নেতা, তারা কিন্তু সরাসরি যুক্ত ছিলেন। এবার একে একে আপনাদেরকে নামগুলো পড়ি। যে তথ্য ইন্টেলিজেন্সের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, তাতে 1 নয় 2 নয়, প্রায় 1 ডজনেরও বেশি মানুষের নাম এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। 1 ডজনের বেশি মানুষের নাম আমাদের কাছে রয়েছে। সেখানে কারা কারা রয়েছেন? সেখানে এই যে টেলিফোনিক কনভারসেশন, বিভিন্ন নেতা, মন্ত্রী, আমলা, তাদের ওপর যে সার্ভেলেন্স চালাচ্ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, তাদের বক্তব্যগুলি, টেলিফোনিক যে কনভারসেশন দূরাভাষে হয়েছে, সেটি সার্ভেলেন্স চালিয়ে ইন্টেলিজেন্স সোর্স থেকে যেটা জানা যাচ্ছে যে তার মধ্যে কিছু সাবেক সরকারি আমলা রয়েছেন, উচ্চপদস্থ, তার মধ্যে কলেজ প্রফেসর রয়েছেন, তার মধ্যে সাংবাদিক রয়েছেন, তার মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির নেতারা রয়েছেন, তার মধ্যে কিছু ছাত্র নেতা রয়েছেন, তার মধ্যে কিছু ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, তার মধ্যে কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন, তার মধ্যে কিছু পুলিশের কর্মকর্তা রয়েছেন কমিশনার লেভেলের, তার মধ্যে জামায়াতে ইসলামের আমির বাংলাদেশের, তার নামও রয়েছে। সুতরাং সব দিক থেকে একটা 360 ডিগ্রি কিন্তু পরিকল্পনা তৈরি করা হচ্ছিল বলেই মনে হচ্ছে। কিন্তু যে নামগুলি সবচেয়ে বেশি চাঞ্চল্যকর এবং আমাদের সামনে উঠে এসেছে, আমরা এক এক করে সেই নাম আপনাদের সামনে তুলে ধরব এবং আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের যে বিশেষজ্ঞ এসেছেন নয়াদিল্লি থেকে, অয়নজিৎ সেন, তার কাছে আমরা জানার চেষ্টা করব যে এর মধ্যে সত্যি কোনো সারপ্রাইজ আছে কিনা। সবার আগেই যে নাম, সাবেক মন্ত্রী, হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন যিনি, এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আনিসুল হক, তার ছবি আপনাদের সামনে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আনিসুল হক আইনমন্ত্রী, সাবেক মন্ত্রী, আইনমন্ত্রী এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা।